আজকে এই ভরা চাষের মরশুমে আমরা কাকা ভাইপো জুটি চলে এসেছি ফেসবুক লাইভে। তো আগের থেকে আমাদের কোনো টার্গেট ছিল না, আমরা হুচুক যাই তো কটক যাই, এরকম একটা ব্যাপার, উঠলেও বাই তো কটক যাই, এইরকম একটা ব্যাপার যে কাকাও এসে পৌঁছেছে সকাল সকাল মুখ ধুতে। তো সেখানে আমরা ঠিক করলাম যে আজ আমাদের একটা লাইভ করা দরকার আছে এই চাষ সম্পর্কে। তো কাকা সরাসরি আমাদের আর ব্যক্তিগত পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি। আমরা কাকা ভাইপো জুটি মোটামুটি সব দিনেই একই সাথে আছি। তো কাকা বল, এই চাষ সম্পর্কে কেমন কি হইলো না হইলো এই নিয়ে যদি দু চার কথা পাবলিকের সামনে তুলে ধর। জোহার সমস্ত কৃষক বন্ধুদেরকে। এই বছর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি শুরুটা করছি। এলাকায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে, আনন্দের সঙ্গে চাষাবাদটা মানুষ মোটামুটি ভালোভাবেই করেছে। কিন্তু ভালোভাবে করলেও এই মাঝখানে যে কিছু প্রতিবন্ধকতাগুলো কাজ করেছে, সেটা হচ্ছে যে এলাকায় গবাদি পশু কেউ কিন্তু সেভাবে ঠিকঠাক করে রাখতে পারে নাই। ট্রাক্টর দিয়ে বেশিরভাগ জমি চাষ হয়েছে। তো ট্রাক্টর দিয়ে বেশিরভাগ জমি চাষ হওয়ার কারণে ট্রাক্টরের এমনিতে ক্যাজুয়াল জুড়া থাকে 2.5 ফুট 3 ফুট, আড়িয়ার পর থেকে মাটিটা পড়িয়া থাকে, ওখানে ধান লাগালে ওগুলো হবে না, পরিষ্কার কথা। আর না শুধু পড়িয়া থাকে লয়, এগুলা আড় ঝুড়ার তো ব্যবস্থা আছে। আমাদের বিঘা প্রতি প্রায় 250 টাকা রেট আছে আড় ঝুড়া। তো ভালো করে আড়টা ঝুড়িলে আশা করি মানে ওগুলাও ধান লাগানো হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিকই, বর্তমানে হয়েছে, কিন্তু যখন চাষের ভরা মরশুম তখন কিন্তু হয় না। তো সেই কারণে বাজ ধান, আর 3-4 বছর বাজের তো চাষবাস হয় না, সেই কারণে বাজ ধানের লোক কিন্তু চারাও ফেলে নাই, তাইলে সেই কারণে বাজ হয় নাই। তো আমাদের এলাকায় যেটা আছে 70% বাজ আর 30% বহাল বা শোল, যেটা আপনারা ভাবছেন। তো বাজ তো অধিকাংশ পড়েই আছে। তো এখন বাঁধখাল ভরিয়েছে, বাঁধখাল থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো ক্যাজুয়ালের কারণে এখন আবার সেই 4 হুইলার নাকি পাওয়া যায়, জন ডিয়ার ফিয়ার কি সব গাড়িগুলোর নাম আছে। তো সেই 4 হুইলারে কিন্তু বাইলে ওটা হইতেও নাই। তো যাই হোক, আমাদের গরিব এলাকায় অত সব বড় বড় গাড়ি ঘোড়া আছে অনেক ক্ষেত্রে নাইও। আর কিছু কিছু ফেসবুক পোস্টে আবার দেখছিলাম, বলছে তোর বন্ধুর সাথে শত্রু তো আছে, তাহলে বন্ধুকে একটা ট্রাক্টর কিনে দে। মানে ট্রাক্টরে ও যে ধ্বংস হয়ে যাবে, মানে ওই জায়গাটায় যে পরিমাণে লোনটা নিতে হচ্ছে সেটা পরিশোধ করার যে বিষয়বস্তুতে থাকছে, সেটাই কিন্তু সে ধ্বংসর পথে চলে যাচ্ছে যদি এই চাষবাদ দিয়ে আর অন্য কোনো আয়ের উৎস তার না থাকে। তো সেই হিসাবে কাকা এবার পরের বক্তব্যটা বল। আমার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি আমার নিজে যখন আমি মোটামুটি হাঁটতে শিখেছি, তখনই বাপের পেছনে পেছনে গেছি, জমি একমাত্র সম্বল। তাহলে সেই হিসাবে এই বিষয়ের অভিজ্ঞতা কিন্তু যে আমার নেহাত কোনো কম এমনটা নয়। আজকে দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে 2-4টা দাড়ি পাকিয়েছে, সেদিন দাড়ি বাইরে হয়নি, সেদিন থেকে কিন্তু আমি আমার বাবার পেছনে পেছনে কিন্তু আমি জমিয়ে গেছি এবং জমিয়ে সময় দিয়েছি। আর সেই জায়গার থেকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। এবং যারা এই জায়গার সম্পর্কে টুকিটাকি হলেও যারা আছেন, তারা কিন্তু আমার এই বক্তব্যের সঙ্গে আশা করি একদম 100% একমত হবেন। আর যে এই বিষয়ের সম্পর্কে মানে একবারই তার কোনো যোগাযোগ নয়, একবারে যে জমি সম্পর্কে কোনো ইয়ে করে নেয়, তার ব্যাপারটা আলাদা ব্যাপার। সেটা যাই হোক, যেটা আমি আসছিলাম মোটামুটি 2.5 ফুট 3 ফুট করে আড়িকল পড়ে আছে। আর মানুষের শরীরের যে ক্ষমতা, কায়িক পরিশ্রম করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এখন আর সেটা নাই। কারণ আমি দেখেছি আমার বাবা 70 বছর বয়সে যেভাবে কোদাল চালাইতো, নাগল চালানোর পরে কোদাল চালানো, তার সঙ্গে সাত ছড়ানো জমি, তার সঙ্গে আবার সেই তলাকে এদিক ওদিক ইয়ে করা, 4:30টার পর স্নান টান করে আসি করে খাবার খাইতো, ইয়ে খাইতো। আমি যদি এখন ওইটা করতে যাচ্ছি, একদিনের পর দুদিনের দিনে তারপর আমার জ্বর চলে আসছে, পরের দিন আমি আর কিছুই করতে পারছি না। কিন্তু এখনো পর্যন্ত সেই মনোবল নিয়ে করে আছে। প্রত্যেক দিন খবর নেই কোন জমিটার কি পরিস্থিতি, কবে কখন কি করলিস না করলিস, ওইখানটা কি বানাইছিস, ওই ঘাইটা তো ভেঙে যাওয়ার চান্স থাকে।
সব অভিজ্ঞতা এখনো পর্যন্ত রয়েছে এবং সেভাবে ইয়ে করছে। হ্যাঁ, যেটা বলছিলে ঘটনাটা হচ্ছে গবাদি পশু আমাদের একদমই কিন্তু বেশিরভাগ লোকেরই নাই, সেই কারণে ট্রাক্টর দিয়ে জমি চাষ হচ্ছে। এবার ট্রাক্টর দিয়ে জমি চাষ হলে ট্রাক্টর দিয়ে কি হচ্ছে, তাৎক্ষণিকভাবে একেবারে উগাল সামাল কাদা হয়ে গেল, দিয়ে গাজে দিচ্ছে। এবারে সেই ঘাস মানে আপাতত মনে হচ্ছে গবাদি পশু বলতে এখানে মানে হাল টানার যে বলদ বা কাড়া, তোদের তো ঘরে দমে কাড়া থাকতো কাকা, এখন আর দমে গরু, চাষের গরুও থাকতো। তো যাই হোক, বর্তমানে কিন্তু ছাগল আছে, দমে ছাগলরা কিছু দেখেওছি। তো ছাগল বোধহয় মরছে। আমার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি মানে খুব সিরিয়াস পেশেন্ট নিয়ে কালকে ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ত থাকার কারণে আমার একটা ছাগল মরে গেছে, আজকেও আর একটা মরে গেল। মানে জলে দমে ভিজেছিল দুদিন, দিয়ে আমি টেকাইতে পারলি নেই। কালকে আমার গুরুদেব ডক্টর অশোক মাহাতো 10 টাকা দামের এখনো পর্যন্ত ওষুধ দেই, মানে হোমিওপ্যাথি ওষুধ দেই, সেটা মারণাত্মক রোগের ওষুধ পর্যন্ত সেই 10 টাকা দামের ওই ওষুধেই কিন্তু দেয়, তার ফিজ কিন্তু কোনোভাবেই নেই আমার কাছে। সে কিন্তু প্রণম্য, আমি তাকে গুরুদেব মনে করি। আমি 110 টাকা দামের 1 লিটার তেল ঢুকাই, 10 টাকার আমি ওষুধ আনি করে ট্রিটমেন্ট করাই, আমি নিজেও ট্রিটমেন্ট করি। তার মানে আমি অ্যাডভার্টাইজ করছি এমনটা নয়। আমি বলছি না যে না আপনারা ওইখানকে যাবেন, ওখানে চিকিৎসা করাবেন, এমন আমি এই জায়গায় বলতে চাই না। আচ্ছা, যাই আসছিলি বাড়ি যাচ্ছে, লম্বা হয়ে গেলে তখন লোক বিরক্ত হবে। তো বিষয়টা হচ্ছে এই যে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে, তাৎক্ষণিকভাবে ইয়ে করে দিয়ে হচ্ছে। এরপরে ওই তাৎক্ষণিকভাবে ইয়ে করার কারণে কি হচ্ছে, ওই জমিতে কিন্তু ঘাস পর্যাপ্ত পরিমাণে হয়ে যাচ্ছে। এবার তারপরে অনেকে কি করছে, 240 ঘাস মোড়া অনেকে ঢুকাই দিচ্ছে। সেই ঘাস মোড়া দিয়ে কিন্তু জমির মধ্যে যে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু মারা যাচ্ছে। যে কারণে প্রথম বছর দেখা যাচ্ছে হয়তো কোনোভাবে ঘাস জন্মেছে নাই, তার নির্মাণ করতে হইল নাই, ভালোই মনে হইলেও কম পয়সায় হয়ে গেল। কিন্তু তারপরে যে সমস্যা, মাটির যে মানে গুণ ক্ষমতা, সেই গুণ ক্ষমতাগুলো যে হারান যাচ্ছে, এগুলোর প্রতি কিন্তু কেউ ধ্যান দিচ্ছে না। তাইলে আমি 1.5 বিঘা চাষ করেছি, তো আমাকেও এখানে ফটিক মানে দোকান করছে, তো বলছে ঘাস মোড়া ঢুকাই দাও। তাহলে আমি তো ঘাস মোড়া ঢুকাই দিয়ে ফেরে পড়ে গেলাম যে অভিজ্ঞতা নাই আমার। এই চাষে, ধান চাষে অভিজ্ঞতা নাই। তরমুজ, খিরা, কুমড়া, লাউকি এগুলো অভিজ্ঞতা আছে, কিন্তু ধান চাষে আমার অভিজ্ঞতা নেই। তাইলে তোকে দেখিয়েছি তুই আবার খাস খানি নাকি একটা আমার মধুমালতী কাকা, আবার মধুমালতী দমে চাষ করে 32 টাকা কিলো দামে বিকে, 36 টাকা দাম, 36 টাকা কাকা বিকে। কাকা কিন্তু এটা মানে কি বলবো, সরকার তো চাল দিচ্ছে, তার জন্য অর্থনৈতিক ভাবে চাষটা করে কাকা আমার। হ্যাঁ, গত বছরও চারদিকে ছড়িয়ে নিয়েছিল, লোক তো লাগায়, মানে রোপণ যেটা, তাই না? তুই বপন করেছিলি, বাকি লোক যেটা রোপণ করে সেটা না করে বপন পদ্ধতিতে কাকা চাষ করেছিল। তো গত বছর তো জল হয়নি, খরাও ডিক্লেয়ার হয়েছিল আমাদের এলাকায়। তো যাই হোক, চাষ নিয়ে মোটামুটি জল তো সকাল থেকে আজকে পড়ছে। আজকে ডেঙ্গুয়া বাঁধ, আমাদের গাঁয়ের বিখ্যাত নামও বিখ্যাত বাঁধ ডেঙ্গুয়া বাঁধ। সেখানে মানে শুধু ডেঙ্গুয়ারাই চান টান করে, সেই বাঁধটাও কিন্তু ভরে আজ কাকা গদগদায় বইছে, বুঝলি? পুরা গদগদায় বইছে। মানে বাঁশরথের বাজি যারা লাগাইছে, আমাদের একটা মানে বাজের নাম বাঁশরথ বাজ, সেই বাজটাই কিন্তু যারা লাগাইছে তাদের ধানগুলো গ্যারেন্টি হচ্ছেই। তো দুটো আবার ষাঁড় ঢুকে গেছে কাকা। আজ বাঁশরথের বাজে একটা ষাঁড় কিন্তু দমে খাইয়ে নিয়ে দেখছি পিচের ধারে আরামসে শুয়ে আছে। এই ষাঁড়টার বিশেষত্ব হচ্ছে সারা রাত ধান খায়, আর দিনের বেলায় সারাদিন কিন্তু বসিয়ে থাকে। এইরকম একটা সিচুয়েশন চলছে। তো যাই হোক, চাষ নিয়ে মানে আমার ধান চাষে তোমার অভিজ্ঞতা নাই, বিশেষজ্ঞ কাকা। তো এই সময় কি কি করতে হচ্ছে কাকা? নিড়ান ফিড়ান দিচ্ছ? সময় করতে হচ্ছে বলতে এখন তো নিড়ানোর সময় চলে এসেছে, কিন্তু এই যে মানে বর্ষাটা এমন সময় দিয়েছে যে সময়টা এখন নিড়ানোর উপযুক্ত সময়, সেই সময়টা এইভাবে বৃষ্টি পড়ছে। এই সময় তো মানুষ মাঠে ঘাটে যাই করে কি করে নিড়াবে, ঘাসের উপদ্রব দিনের পর দিন মানে আরো বেশি করে বাড়বে। এবার সেটা বাড়ুক, কিন্তু এই যে আজকে 3 দিন 4 দিন সপ্তাহে প্রায় 2 বার করে নিম্নচাপ ঢুকে যাচ্ছে এই লাগানোর পরে, এইটাতে কি হচ্ছে, এরপরে কিন্তু ওই খোলা পচা, গোড়া পচা, ধসা, এগুলো যারা বিভিন্ন রকম বলে, তো এটা হচ্ছে
অ্যাকচুয়ালি ওই মানে গোড়া পচা এটা কিন্তু শুরু মানে হয়ে যাবে। এই যে রোদ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে এখন দরকার ছিল রোদের, এই সময়টা ছিল মানে অত্যধিক রোদ, চেটচেটিয়া রোদ, যেটা সেই ধানের পক্ষে উপযোগী সেই রোদটা কিন্তু এখন আর আসছে না। এখন সপ্তাহে 2 দিন ঢুকে যাচ্ছে নিম্নচাপ, আসি করে জল পড়ে যাচ্ছে, রোদ দিচ্ছে না ঠিকঠাক করে, এটা কিন্তু কোনো উপযুক্ত হচ্ছে না। আচ্ছা, তো আমি কাকা, আমরা তো সেই দীর্ঘদিন কুড়মিলিও আন্দোলন করেছি, তো আমি আজকেও একটা ফেসবুক পোস্টও দিয়েছি যে কুড়মির দলিলবিহীন জমি না থাকলে সে কুড়মি এই লয়, অর্থাৎ কুড়মি হইলেই কিন্তু তার দলিলবিহীন জমি থাকবে। দলিল মানে কিনিয়া জমি, সেই যে বংশ পরম্পরায় যে জমিটা আসছে। আমাদের আবার বিশেষত্ব আছে, আমি কিন্তু এই জমি জমা নিয়ে দেখিছো বিভিন্ন সময় আমি একটু রিসার্চের মতোই করে থাকি, তো দেখেছি আমাদের কিছু জমি আছে যেগুলো কিন্তু মানে বংশ পরম্পরায় রেকর্ড হয়ে আসছে, কিন্তু সেগুলো কোনো জমিদার জোরদারদের কাছ থেকে নেওয়া হয়। সেই জমিগুলো আবার ব্রিটিশ পিরিয়ডেও কিন্তু খাজনা লাগে না, কোনো খাজনা লাগে না। আমাদের যেমন এইদিকের যে জমিগুলো আছে একটাও কিন্তু সবগুলো খাজনা বিহীন। এই বিশেষত্ব কিন্তু আমরা বুঝতে পারি না। আর আমাদের এখানে তো আমরা একটু মানে কি বলবো, এখন যেটা বলছে অনেকে যে ফরেস্টের আগেও কিন্তু আমার ওই পূর্বপুরুষরা ছিল, ফরেস্টকে ওই পূর্বপুরুষরা দিয়েছে, তবেই ফরেস্ট আগে লয়। এই ফরেস্টের ব্যাপারটাও বলছি। আমাদের একটা জমি 1640 দাগ 6 বিঘা জমি, সেই 6 বিঘা জমিটা কিন্তু ফরেস্ট অধিগ্রহণ করেছে। 1952 সালে ফরেস্ট কিন্তু নোটিশ করেছে, নোটিশটা আমার কাছে আছে, আমি দেখাইতে পারি। নোটিশটা লিখেছে যে এই জমিটা সরকার আগে নিচ্ছে, সরকার ফরেস্টকে দিচ্ছে। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট চালু হওয়ার আগের থেকেই কিন্তু আমরা এলাকায় বসবাস একদম। তো আমি এই ব্যাপারটা একটু সাধারণ পাবলিককে বা জঙ্গল মহলে যারা বসবাস করে তাদের আমি একটু বলতে চাইছি যে আমাদের বিশেষ করে তোর নিজেরও ছিল প্রায় 70 বিঘার মতো ফরেস্ট ছিল। মানে দাঁড়া, এই ব্যাপারটা এই বংশীবদন মাহাতোর ছিল, আমারটা তো হয়েছে সেটা গল্প বললাম। তো এই জমিটা যখন আমি রেকর্ড করতে যাচ্ছি, মানে বিশেষ করে আমি রানীবান বিডিও অফিসে যখন যাই, যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 ওটা কার্যকরী হচ্ছে 2008, সেখানে বলছে যে কেবলমাত্র এসটিদের ক্ষেত্রে রেকর্ডটা দেওয়া হচ্ছে, জমি মানে ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে। আমি সেখানে এক মাইতি সাহেব সম্ভবত ছিলেন, উনাকে আমি বললাম মানে যে স্যার দেখুন, এখানে ফরেস্ট রাইট অ্যাক্টে বলা আছে যে যারা ফরেস্ট ডুয়েলার, এরপর ডুয়েলারের ব্র্যাকেটে কিন্তু মিনিং দেওয়া আছে যে যারা মিনিমাম 3 প্রজন্ম বসবাস করছে তারাকে দেওয়া যাবে। এখানে যে লিস্টেড আদিবাসী বা এসটি, লিস্টেড এসটিকেই ওই অ্যাক্টের আওতায় এনে তাদেরকে দেওয়া যাবে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যারা ফরেস্ট ডুয়েলার, আমরা বর্তমানে এসটি নাই, কিন্তু আমরা পুরো ফরেস্ট ডুয়েলার। এই ফরেস্ট ডুয়েলার 3 প্রজন্ম যারা বসবাস করে, 3 প্রজন্ম মানে সেখানে সরকার ব্যাখ্যা দিয়ে নিয়েছে যে 3-25-75 বছর যারা বসবাস করে তাদেরকে কিন্তু তার পাট্টা দিতে হবে। তো সরকার যে চক্রান্তটা চালাচ্ছে সেই জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে কিন্তু রেকর্ড দিচ্ছে। অর্থাৎ আমরা যারা এই 3 পুরুষ ধরে বসবাস, এখানে আমার এখানে যদিও 7 পুরুষের বসবাস এই গ্রামে, তার আগে আমার পুরুলিয়ায় ছিল, তো এই গ্রামে 7 পুরুষের বসবাস থাকা সত্ত্বেও আমি কিন্তু সেটা রেকর্ড পাচ্ছি না। আর জায়গাটা আমার কাছে আজও দলিল মানে দলিল নয়, রেকর্ড যেটা পুরানো রেকর্ড আছে সেটা আছে। তারপর ওই 52 সালে যে নোটিশটা দিয়েছে যে এই জমিটা আপনার সরকার অধিগ্রহণ করছে এবং সরকার ফরেস্টকে দিচ্ছে, তার কাগজ আছে আমার কাছে, আমি একদম সযত্নে রেখেছি। তো এই যে একটা দ্বিচারিতা করছে, এইটার ক্ষেত্রে কিন্তু কোনো আন্দোলন কোথাও কিছু নাই, কেউ করেনি। এটা আমি বলেছি, আমি নিজে একটা বিশেষ কাজের ক্ষেত্রে যেহেতু থাকি, সেই হিসাবে আমি রায়পুরে বলেছি যে ফরেস্ট ডুয়েলারের ব্যাখ্যাটা আপনারা কেন উল্টা করছেন, ফরেস্ট ডুয়েলারের ব্যাখ্যাটা উল্টা করছেন, যারাকে ফরেস্ট রাইট দেওয়া হচ্ছে, তাইলে এই রাইটটা
দেওয়ার পরেও রাইটটা কেড়ে নেওয়া হচ্ছে। এইখানে একটা কমিটি গঠন করা হয়েছে, একদম ব্লক স্তর, জেলা স্তর, এরকম একটা ফরেস্টের কমিটি আছে আমি যতটুকু দেখেছি। তো সেইখানে যে দ্বিচারিতা হচ্ছে, এই দ্বিচারিতার বিরুদ্ধে কিন্তু লড়াই করার দরকার আছে। আমাদের একটা ব্যক্তিগত লড়াই আছে যে আমরা আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তের জন্য লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। এই লড়াইয়ের একটা মানে বাধা আছে। বাধা কি না, অনেকেই কিন্তু লক্ষ্য করেছিল যে নবান্নে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে নবান্নে আদিবাসী কুর্মী সমাজের লোকদেরকে ডাক দেওয়া হয়েছে। তো এইখানে কি আলোচনা হলো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। তুইও যেহেতু প্রতিনিধি, আমিও প্রতিনিধি ছিলাম, সেইখানে প্রশ্ন আছে অনেক কিছু, উত্তরও আছে অনেক কিছু, কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো কিন্তু গোপনীয়। আমার একটা দুর্নাম আছে, বিরাট দুর্নাম আছে, যে আমি নাকি মুখ ফসকে গোপন কথা বলি দিই, এরকম আমার একটা দুর্নাম আছে। তো আমি সাধারণ যুব সমাজের কাছে আমি কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে। অজিত প্রসাদ মাহাতোকে তো প্রশ্নটা করতে পারেন, কারণ একটা সিনিয়রিটির ব্যাপার আছে। আমি যে প্রশ্নের মুখাপেক্ষা হই তাদেরকে আমাকে উত্তর দিতে হয়। এই সাংগঠনিক কিছু বাধ্যবাধকতা আছে ঠিকই, কিন্তু আমাকে যে প্রশ্নগুলো আমাকে থ্রো করে সেগুলোর যদি আমি উত্তর না দিতে পারি, আমি যুব সমাজের কাছে কি নিয়ে দাঁড়াবো? সবাই তো আমার শত্রু নয়। এখানে একজন শত্রু হয়তো আমার সেই কথোপকথনটা ভিডিও কি বলে ওটাকে রেকর্ডিং করে হাইলাইট করেছে, করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমাকে ফ্লপ করতে নিয়ে সে নিজে অতল গহরে তোলাই গেছে, এটা নিয়ে কোনো বিষয় নাই। হ্যাঁ, আর মুখোশের আড়ালে মুখ এই অপশানটা দিয়ে করেছিল। তো ওইখানে বক্তব্যর সাথে কোনো অডিও বক্তব্যর সাথে ওর যে ক্যাপশনটা লিখেছিল সেই ক্যাপশনের কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্ক নেই। অথচ যারা বুদ্ধিজীবী তারা কোনো প্রতিবাদ করে যে না, তোমার এটা ভুল, তুমি যে লিখেছো যে আমার মুখের বক্তব্যের সাথে এই লেখার বক্তব্য যে আকাশ জমিন ফারাক, এই যে তৎকালীন আমাদের যারা বুদ্ধিজীবী বলে মনে করে, বুদ্ধিজীবী জানি নেই তাদের বুদ্ধিমত্তা বা আইকিউটা কতটা আছে সেটা আমার জানা নেই, কিন্তু প্রতিবাদ না করে ওরা তাকে সাপোর্ট করলে, আমাকে করলে, তো যাই হোক, ওটা আমার বিষয়। তো এখানে নবান্নের যে প্রসঙ্গটা আমাদের আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা, একজন সিএম এর পক্ষে 1 ঘন্টা প্লাস 15-20 মিনিট আলোচনা হয়েছে। আলোচনার দীর্ঘ আলোচনায় আমাদের সামনে পিছনে কি ঘটনা, কি পরিপ্রেক্ষিত, আমরা সমস্ত দিক আলোচনা করছি এবং সামাজিক ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় সরকার সেগুলো করিবে সেটা কথা দিয়েছে। কিন্তু কোথাও একটা যেন পিছু টান রয়ে গেছে, সরকার পিছু টান রয়ে গেছে। তো পিছু টানের কারণটা কি? একটা সংগঠন বা একটা জাতি স্বাধীনতার পর থেকেই তারা আন্দোলন করছে, লড়াই করছে, কারো বিরোধিতাই কি সমাজের হক দাবিটা সরকার মিটাতে পারছে না? বিরোধিতা কিসের বিরোধিতা? আমি যদি আজকে যে দাবিটা উঠেছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, দাবি উঠেছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, দাবি উঠেছে যখনই। তাহলে কেউ যদি বিরোধিতা করে যে কুর্মীকে এসটি করা যাবে না, কেউ বিরোধিতা করছে, তো এই বিরোধিতার কারণে কুর্মীকে এসটি করে যাবে না, এই আজব গল্পগুলো আসছে কি করে? আজব গল্প। আমার যদি হক অধিকার থাকে, আমার যদি ন্যায্য দাবি থাকে, আমি যদি সেটা সঠিক বঠি, তো তার জন্য কারো বিরোধিতায় আমাকে বাদ দিতে হবে। আমার ন্যায্য রিপোর্টটা আমি বিরোধিতা করছি, আমি একটা কোনো জিনিসের বিরোধিতা করছি, সেই বিরোধিতার কারণে আমি সত্যিকে সত্যি বলবো না, এই সৎ সাহসটা সরকারের নাই, তো কে দেখাবে? সৎ সাহসটা যদি সরকার না দেখাইতে পারে তো দেখাবে কে? বিষয় কোথায়? মণিপুর প্রসঙ্গটা কি আছে? দুটো জাতি গোষ্ঠী, কুকি আর মেইতি, একদল এসটি লড়াই করছে, কিন্তু লড়াইটা তো এসটির লড়াই থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের অধিকার, জঙ্গলের অধিকার, পাহাড়ের অধিকার,
এই অধিকারের জন্য ওদের বিরোধিতা চলছে। তো এখানে তো তার কোনো বিরোধিতা নেই, তার কোনো বিরোধিতা নেই। তো আমাদের এই যে হক অধিকার থেকে সরকার বঞ্চিত করে রাখছে, এরপরও সরকারের মুখোপেক্ষা থাকতে হবে আমাদেরকে। লড়াই যদি শেষ কথা বলে, লড়াই যদি শেষ কথা বলবে, আন্দোলন যদি বাংলাদেশের একটা সরকারের পতন ঘটায় দিতে পারে, গণতান্ত্রিক বাংলাদেশে ওঠা, ভারতও গণতান্ত্রিক, সেখানে মানুষের দাবি, মানুষের চাহিদা, মানুষের সরকারের দায়বদ্ধতা আছে। একটা জাতিগোষ্ঠী দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে, এই বঞ্চনার জন্য দায়ী দেখে, এই উস্কানিতে দিয়েছে কে? যে এই জাতিগোষ্ঠী আদিবাসী ভোটে মমতা ব্যানার্জি 1995 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাইছে কুর্মীকে এসটি করতে। উস্কাইলেকে মমতা ব্যানার্জি, উস্কাইলেকে বাসুদেব আচার্য চিঠি লিখেছে, উস্কাইলেকে চিত্তরঞ্জন মাহাতো চিঠি লিখেছে, উস্কাইলেকে শিবু সোরেন চিঠি লিখেছে। তাহলে সমস্ত বিজেপি রাহুল সিনহা যেদিন এখানে আসিছিল, এখানে বাঁকুড়ায় প্রচার করেছিলেন, তার লিখিত প্রতিবেদন আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার ইশতেহারে প্রকাশ করছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার ইশতেহারে প্রকাশ করছে কুর্মীকে এসটি সূচিতে আনব, আমি সেখানে লড়াই করব, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, লোকসভায়, বিধানসভায়, রাজ্যসভায় আমরা এগুলো তুলে ধরব। কিন্তু আজ পর্যন্ত তুলে ধরার জন্য অগ্রণী ভূমিকা কেউ নিয়েছে। একাধিকবার সংসদ ভবনে এ নিয়ে চর্চা হয়েছে, একাধিক মমতা মহন্ত রাজ্যসভার থেকে, রবীন্দ্র কুমার জানা রাজ্যসভার থেকে তারা বক্তব্যটা তুলে ধরেছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে ট্রাইবেল কমিউনিটি বা এসসি কমিউনিটির মধ্যে উপশ্রেণীতে বিভাজিত করে তাদের উন্নয়নটা অবশ্যম্ভাবী, তাদের উন্নয়ন করা যেতে পারে রাজ্য সরকার যদি মনে করে। তাইলে রাজ্য সরকার কি মনে করছে না এসটির মধ্যে সবর সম্প্রদায়ের মানুষ সব থেকে পিছিয়ে পড়ে আছে, তাদেরকে উপশ্রেণী ABCD করে তাদেরকে বিশেষ প্যাকেজ দিয়ে তাদের ডেভেলপমেন্ট করা যাবে না? বংশ পরম্পরায় এক শ্রেণীর মানুষ 5 পুরুষ ধরে তারা চাকরি করছে, সেই একই জাতিগোষ্ঠীর মধ্যে সমতা আনা যাবে না? যে অন্যান্য যারা আজ পর্যন্ত পিছিয়ে পড়ে আছে তাদের উন্নয়নটা চাই। একজন 5 পুরুষ ধরে চাকরির সুযোগ সুবিধা নিয়ে আছে, একজন MBBS ডাক্তার, একজন BDOর বেটা, সেই বেটাটাকে যদি এসটির সুযোগ পায়, একজন গায়ে কাড়া বাগালের বেটা, গরু ছাগল চোরানোর বেটা, ভুলিয়া বাগালের বেটা, সেই ইংলিশ মিডিয়ামে সেই এসটি কমিউনিটির, সেই SC কমিউনিটির, সেই IAS IPS ছায়ের সঙ্গে কম্পিটিশনে সে পারিয়ে উঠতে পারবে? তার জন্য সুপ্রিম কোর্ট একটা 7 জন বিচারপতির যে রায় দিয়েছে, সেই রায়টাকে কার্যকরী করা ইমিডিয়েট রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের দরকার আছে। যদি তারা সত্যিকারেই সমস্ত সম্প্রদায়ের, সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে ডেভেলপমেন্ট চায়। আজ যদি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জেনারেল কাস্টের একটা অর্থনৈতিক মানদণ্ড বিচার করে EWS প্রয়োগ করে তাদের যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, তো এসটি কমিউনিটির যে এসটিটা আছে সেই এসটি একই কমিউনিটির মধ্যে কেন সমতা আনবে না? কেন 5 পুরুষ ধরে চাকরি করা লোক সেই এসটির সুযোগ পায়, সেই এসসির সুযোগ পায়, তারা বংশ পরম্পরায় চাকরি করবে? এইটা সরকারের ভাবা উচিত আছে, এইটা কার্যকরী করা একদম উচিত। হয় সরকার যদি এই জিনিসগুলো না চালায়, তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আজ প্রয়োজনীয়তা কোথায়? আমাদের ভাবতে হবে। যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আজ প্রয়োজনীয়তা না থাকে, সরকার এগুলো মান্যতা দেওয়ার দরকার নেই। কিন্তু যদি প্রয়োজন থাকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে গণতন্ত্রের যারা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে যারা কার্যকরী করছে, সেই কার্যকর্তারাই যদি নিজেরা ভুল করে, তার ধরাই দেওয়ার জন্য, এই ভুলটাকে সংশোধন করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। সেই গণতন্ত্র যেখানে যারা প্রশাসক, তারা যদি ভুল করে, সেই ভুলকে সংশোধন করার জন্য আজ সাধারণ পাবলিক, যেমন আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ডে সাধারণ জনতা পথে নামিয়েছে, বিচার চাইছে সবাই। বিচারটা চাইবে কার কাছে? কে দিবে বিচার? রাজ্য সরকার বিচার চাইছে, কেন্দ্রীয় সরকার বিচার চাইছে, তাহলে বিচারটা দিবে কে? এখানে দোষীরা শাস্তি পাক সবাই চায়। তাহলে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে 21 জন উকিল দিয়ে, তাইলে কে বিচার চাইছে বলো?
কেউ বিচার চায় না। এটা রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক নেতারা রাজনীতি করছে। এই রাজনীতি করাটা এই জায়গায় বন্ধ হওয়া উচিত। ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ বুদ্ধিজীবী মানুষ মাঠে নামিছে, সবারই একটাই লক্ষ্য, বিচার চাই। পশ্চিমবঙ্গ একটা শান্ত পরিবেশের রাজ্য, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন, বিবেকানন্দ জন্মেছেন, যেখানে রাজা রামমোহন রায় জন্মেছেন, যেখানে বিদ্যাসাগর জন্মেছেন, যেখানে বিজেপির প্রতিষ্ঠাতা জন্মেছেন এই বাংলায়। সেই বাংলায় আজ এই অরাজকতা চলছে। এই অরাজকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে যখন পথে নামছে, তখন বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ইমিডিয়েট বিচার দিলে সমস্ত আন্দোলন বন্ধ হয়ে যাবে, কিন্তু দিচ্ছে না কেন? সিবিআই এর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। সিবিআই এত বড় একটা দপ্তরকে পুষিয়ে তাহলে কেন্দ্রীয় সরকার রাখছে কি জন্য, যদি তারা বিচার দিতে না পারবে? এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সেটা দোষীকে শাস্তি ধরাই দিতে পারছে না এখানে। আমরা দেখেছি একজন সাধারণ মানুষ যারা সরকারের বিরোধিতা করে, তাকে লঙ্কার ধুমা দেওয়া হয় থানায় ডেকে নিয়ে গিয়ে। সরকারের বিরোধিতা করলে তার বিরুদ্ধে কেস কাছারি, মামলা মোকদ্দমা অযথা দেওয়া হয়। একটা তার জাতিগত আন্দোলনের জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। দায়ীটাকে সরকার বলেছে, সরকার খুঁজেছে যে কুর্মীকে এসটি করতে হবে, তারপরও এসটি হচ্ছে না, তার জন্য আন্দোলন হচ্ছে। অথচ সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আলোচনায় বসে যাবে না, ত্রিপাক্ষিক আলোচনা করা যাবে না। সাধারণ একটা বিষয় ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছে না এখানে। কেন্দ্র বলছে রাজ্য দোষী, রাজ্য বলছে কেন্দ্র দোষী। যে কারণে আজ আরজি কোর্টের একই ঘটনা ঘটছে, কুর্মীর ক্ষেত্রেও সেম ঘটনা। রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার আটকাচ্ছে, কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার পাঠাচ্ছে না। আরে ভাই, কেন্দ্র লোকসভা পড়ে আছে, যেখানে আইন পাস হয়ে কুর্মী এসটি হবে, সেখানে মমতা ব্যানার্জির একটা এমপি ওখানে প্রশ্নোত্তর করবে, জোর বলে সওয়াল করছে না। আজ যদি এফডিআই ইস্যুতে কালো শাড়ি, কালো শাল, কালো হাড়ি নিয়ে আন্দোলন হয়, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে কুর্মীকে এসটি করার বিষয়ে, তো এরা কেন আন্দোলন করছে না? এতগুলা রাজ্যসভায় লোকসভায় এমপি থাকা সত্ত্বেও কি দেখানো হচ্ছে? ছাগল ডাল দেখানো হচ্ছে কুর্মীকে, ছাগল ডাল। এই ছাগল ডাল দেখাই রাজনীতিতে বন্ধ করুন। হক অধিকার প্রতিষ্ঠার জন্য কুর্মীরা জীবন পণ মরণ দিয়ে লড়াই করছে। এই লড়াইয়ে সবাই সামিল হবে, সামিল আছে, সবাই থাকবে। সমস্ত কর্মী সংগঠন এক হচ্ছে। ভাববেন নাই কিছু কুচক্রী মানুষের কুচক্রান্তের শিকার হয়ে এত বড় একটা সমাজ কিন্তু নষ্ট হবে না। সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে কি? সরকার চাই না চাক, কখনো থামে থাকিবে না, লড়াই থামে থাকিবে না। আজ আমি করছি, আমি হয়তো বীতশ্রদ্ধ হয়ে পেছায় পড়তে পারি, কিন্তু সময়ের উত্তর দিবে। তো যাই হোক, ঝড়িয়াও কাটে গেল, উত্তেজিতও অনেকটা হয়ে গেল। সবাইকে বিনম্র চিত্তে আবেদন জানাবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, লড়াইয়ে থাকুন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবই। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে যতদিন না পৌঁছাচ্ছি, ততদিন পর্যন্ত আপনারাও পাশে থাকুন, এই আবেদন, এই নিবেদন রাখছি। তার সাথে সাথে কাকা সমাজের কাছে কি আবেদন রাখছে, এটা আপনারা ধৈর্য ধরে শুনুন। জোহার। সমাজের কাছে আবেদন নিবেদন আমার একটাই, সেটা হচ্ছে যে এই চাষের সঙ্গে সঙ্গে অনেক কম বয়স থেকে আমার জেঠাবাবু হাই স্কুলের টিচার ছিলেন, মাননীয় প্রয়াত অম্বিকাচরণ মাহাতো। তার সাথে সাথে ওনার যারা সতীর্থ ছিলেন, তাদের সঙ্গে সঙ্গে তাদের সাহচর্যে থাকিয়ে আমি এই সমাজ সম্পর্কে কিছু অংশ উপলব্ধি করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমি এই সমাজ আন্দোলনে জড়াই পড়ি এবং সেইখান থেকে আজ পর্যন্ত যা লক্ষ্য করে এসেছি, সেই 2004 সাল থেকে, তাতে দেখেছি যে বহু বুভুক্ষ নিরন্ন মানুষ, অসহায় সহায় সম্বলহীন মানুষ, তারা এমনিতেই
দিনাতিপাত করতে যাই তাদেরকে অনেক রকমভাবে পরিশান হতে হয়, তার মাঝেও কিন্তু তারা সেই অর্থটা যেভাবেই হোক তারা কিন্তু জোগাড় করেছিল, হয় হাঁস মুরগি বিকে হোক, ধান চাল বিকে হোক, কোনো আত্মীয় বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য নিয়ে হোক, তারা কিন্তু সাধ্যমতো শেষ চেষ্টা তারা কিন্তু চালাইছিল, আন্দোলনে তারা সামিল হয়েছিল এবং আগামী দিনেও তারা কিন্তু সামিল হবে। আমার দৃঢ় বিশ্বাস এই কারণে সামিল হবে যে তারা এই জায়গায় সামিল হচ্ছে এই জন্যেই, বাঁচার জন্যে। এই জায়গায় কর্মী তার স্বাভিমান ফিরে পেলে এই সমস্ত সহায় সম্বলহীন নিরন্ন বুভুক্ষ মানুষ তারা সবাই এমপি হয়ে যাবে, তারা সবাই এমএলএ বনে যাবে, তারা সবাই আইএস বনে যাবে, তাদের ছেলেপুলেরা সবাই আইপিএস হয়ে যাবে, এমনটা কিন্তু ভাববার কোনো দরকার নাই। কিন্তু তাদের যে মানে বাঁচার যে জায়গাটা, সেই জায়গাটা তারা মোটামুটি খুঁজে পাবে। তাই বাঁচার তাগিদে, বাঁচার জন্যেই কিন্তু সমস্ত মানুষ ওই জায়গায় গেছে। কেউ কখনো শখে কিন্তু আন্দোলনে যোগদান করে নাই, এটা আমি উপলব্ধি করেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে। এবং আমি গ্রাসরুটে কাজ করি, আমি একদম প্রত্যন্ত দিন আনা দিন খাওয়া মানুষের সঙ্গে আমার উঠা বসে আছে এবং সর্বোচ্চ মানের লোকের সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে। চীনের সায়েন্টিস্ট শ্রদ্ধেয় শশধর মাহাতো, প্রণম্য ব্যক্তি, বহু অভিজ্ঞতা ওনার কাছ থেকে পাইছি। উনি আমার মতন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন। সত্যি আমি মানে আবেগ প্রিয় হয়ে যাচ্ছে কাকা, আর বিশেষ কিছু বলতে পারবেন না, কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আবেগ প্রিয় হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। মানে অনেক কষ্ট সহ্য করে লড়াইটা করে, সত্যি সত্যি দিন আনা দিন খাওয়া পরিবারে এই বর্তমানে কাকার উপরে অনেকগুলো পরিবার ডিপেন্ডেন্ট, অনেকগুলা ব্যক্তি ডিপেন্ডেন্ট। পরিশ্রম এত শ্রদ্ধার পরেও, এত পরিশ্রমের পরেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই কিছু আমাদের গলতির কারণে। তো দুঃখিত, সবাইকে ধন্যবাদ। আর কিছু না বলে এখানে লাইভটা শেষ করছি।